হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি এইচ.সি. ভার্মার কনসেপ্ট অফ ফিজিক্স এর ভলিউম 1 এর চ্যাপ্টার নাম্বার 5 নিউটনস লস অফ মোশন এর যে অবজেক্টিভ 2 এর 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক খুব ভালোভাবে তোমাদের সলভ করে দেখাবো এবং এর ভেতরে যে কনসেপ্টসগুলি আছে সেই সমস্ত কনসেপ্টসগুলি তোমাদের বোঝাবো। এর আগে অলরেডি আমি অবজেক্টিভ 1 এর সমস্ত অঙ্কগুলি সলভ করেছি। সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা উপরে আই বাটনেও সেই প্লেলিস্টটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারবা। অবজেক্টিভ 2 এর আমাদের ফার্স্ট কোশ্চেন, তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এ রেফারেন্স ফ্রেম অ্যাটাচ টু দ্য আর্থ, মানে আমাদের নর্মাল যে রেফারেন্স ফ্রেম সেটার কথা এখানে বলা হয়েছে প্রশ্নে। অর্থাৎ আমরা যে এখানে দাঁড়িয়ে আছি বা যে কোনো একটা যেটা আর্থের সাথে সংলগ্ন যে রেফারেন্স ফ্রেমটা আছে, নর্মাল যে রেফারেন্স ফ্রেমটা আছে, এইটা সম্বন্ধে বলছে এটা কী ধরনের রেফারেন্স ফ্রেম হবে। তো যেহেতু আমাদের আর্থ মানে পৃথিবী আমাদের নিজের অক্ষের চারপাশেও ঘুরছে, আবার পৃথিবী সূর্যের চারপাশেও ঘুরছে, রাইট? তার মানে যখন পৃথিবী, এটা সাপোজ পৃথিবী, এটা হচ্ছে এর কক্ষপথ, এলিপ্টিক্যাল কক্ষপথ, এর ফোকাসে আছে আমাদের সান, এটা এইভাবে রেভলিউশন করছে, ঘুরছে, আর এটা নিজের অ্যাক্সিসের উপরেও কি হচ্ছে, রোটেট করছে আর্থটা। এইবার দুটা কেস হবে এখানটায়। যেহেতু এই আর্থটা, পৃথিবীটা এর চারপাশ দিয়ে ঘুরছে ইলিপ্টিক্যাল কক্ষপথে, আমরা জানি যে এর একটা নির্দিষ্ট পজিশনে, দুটো নির্দিষ্ট পজিশনে বা এর গতিপথের বিভিন্ন পয়েন্টে এর বেগটা কিন্তু আলাদা আলাদা হয়। কোনো একটা জায়গায় আর্থের বেগটা খুব বেশি হয়, আবার কোনো একটা জায়গায় আর্থের বেগটা, এর গতিপথের কোনো একটা জায়গায় আর্থের বেগটা কম হয়। অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি এখানটায় হয় না, কনস্ট্যান্ট ভেলোসিটি কিন্তু থাকে না আর্থটা যখন সূর্যকে প্রদক্ষিণ করে তখন। তার মানে এটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আর্থটা হচ্ছে একটা আর্থের উপর যদি কোনো একটা আমরা রেফারেন্স ফ্রেম কল্পনা করি, সেটা সবসময় নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে এই যুক্তিতে, কারণ আর্থটা নিজেই যে ঘুরছে এটা ইউনিফর্ম ভেলোসিটিতে না, এখানটা একটা অ্যাক্সেলারেশন আছে। এইবার এটা গেল 1 নম্বর পয়েন্ট আমাদের। এইবার আর্থ নিজেও তো স্পিন করছে নিজের অ্যাক্সিসের উপরে। এবার এই স্পিনের জন্য কি হচ্ছে, আশা করছি তোমাদের এই কনসেপ্টগুলো আছে যে নিজের কোনো একটা বডি যদি একটা ফিক্সড অ্যাক্সিসের সাপেক্ষে সাপোজ রোটেট করে, তাহলে সেখানটায় একটা অ্যাক্সেলারেশন হয়, রোটেশনাল অ্যাক্সেলারেশন বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তো সেখানটা একটা অ্যাক্সেলারেশন আছে, সিম্পল যদি বলতে যাই সেখানে একটা অ্যাক্সেলারেশন আছে। আমি ডিপ কনসেপ্টসে যাচ্ছি না, যদি তোমরা ডিপ কনসেপ্টস ভালো করে বুঝতে চাও যে অ্যাক্সেলারেশন কী হয়, সেই সমস্ত কিছু আমি অলরেডি ডিসকাস করেছি। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা উপরে আই বাটনে সেই ভিডিওটা পেয়ে যাবে। সেই ভিডিওটা একটু হাই স্ট্যান্ডার্ড লেভেলের ভিডিও, অর্থাৎ সেই ভিডিওটা বিএসসি লেভেলের ভিডিও। তোমরা যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যারা 11-12 পড়ছো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই সেটা দেখতে পারো, তোমরা বুঝতে পারবা ভালো করে। তাহলে এই দুটো কেস আমরা দেখলাম। এইবার আমাদের কোশ্চেনে কি বলছে দেখি। এবার আমাদের কোশ্চেনের যে অপশানগুলো দিয়েছে, ফার্স্ট অপশান আছে ইজ এ রেফারেন্স ফ্রেম অ্যাটাচ টু দ্য আর্থ ইজ অ্যান ইনার্শিয়াল ফ্রেম বাই ডেফিনেশন। এটা হবে না, ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে না এখানটায়। বি নাম্বার ক্যানট বি অ্যান ইনার্শিয়াল ফ্রেম বিকজ দ্য আর্থ ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। এটা আমাদের হবে, কারণ আমরা ফার্স্ট কেসে আমরা ডিসকাস করলাম এটার কারণটা। তার মানে একটা অপশান হবে আমাদের বি নাম্বার অপশান। এবার তারপরের অপশানটা দেখি, সি নাম্বারে বলছে ইজ অ্যান ইনার্শিয়াল ফ্রেম বিকজ নিউটনস লস আর অ্যাপ্লিকেবল ইন দিস ফ্রেম। এটা একদমই হবে না, বোঝা যাচ্ছে। আর ডি নাম্বারে বলছে আমাদের ক্যান নট বি অ্যান ইনার্শিয়াল ফ্রেম বিকজ দ্য আর্থ ইজ রোটেটিং অ্যাবাউট ইটস অ্যাক্সিস। এটাও আমরা ডিসকাস করলাম 2 নম্বর যেটা কেসটা ডিসকাস করলাম সেটা। তার মানে এখানটা আমাদের দুটো অপশান হবে, অপশান নাম্বার বি অ্যান্ড অপশান নাম্বার ডি। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থেকে এই ভিডিওতে আমি যেগুলো প্রবলেম সলভ করবো, তোমরা সেটা নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দিব। আমাদের সেকেন্ড কোশ্চেন, এ পার্টিকল স্টেজ অ্যাট রেস্ট অ্যাজ সিন ইন এ ফ্রেম, উই ক্যান কনক্লুড দ্যাট। আসলে এখানটায় বলছে প্রশ্নে যে সাপোজ আমাদের কাছে একটা ফ্রেম অফ রেফারেন্স আছে, এস ফ্রেম অফ রেফারেন্স, যেটা প্রশ্নে আমাদের বলছে। এই ফ্রেম অফ রেফারেন্সে আমাদের কাছে একটা পার্টিকেল আছে, সাপোজ এই পার্টিকেলটা এই ফ্রেম অফ রেফারেন্সে আছে, আমিও এই ফ্রেম অফ রেফারেন্সে আছি। এবার এই ফ্রেম অফ রেফারেন্স থেকে আমি দাঁড়িয়ে এই পার্টিকেলটাকে স্থির কখন দেখব, কোন কোন পজিশনে, কোন কোন কন্ডিশনে আমি এই পার্টিকেলটাকে স্থির দেখব, সেটা প্রশ্নে বলছে। অর্থাৎ এখানটা কি কি কেস হতে পারে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা আমাদের এস ফ্রেম অফ রেফারেন্স। এবার এর মধ্যে আমাদের একটা পার্টিকেল আছে। এইবার
কেস নাম্বার 1 হতে পারে যে এই ফ্রেম অফ রেফারেন্সটা আমাদের ইনার্শিয়াল, মানে ইনার্শিয়াল মানে তো কি হয়, ইনার্শিয়াল মানে আমাদের হয় সমবেগে ফ্রেমটা মুভ করছে অথবা ফ্রেমটা স্থির আছে, স্থির অথবা সমবেগে মুভ করছে, যে কোনো একটা ধরলেই আমাদের ইনার্শিয়ালের কেসে পড়ে সেটা। এইবার এই ক্ষেত্রে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানটা ইনার্শিয়াল বলতে সবসময় স্থিরটাকে ধরে নিচ্ছি, তোমরা সমবেগে মুভ করছে সেটা ধরেও বুঝতে পারো জিনিসটা, আমি এখানটা স্থির ধরে নিচ্ছি। তো ফার্স্ট কেস আমাদের এস ফ্রেমটা আমাদের ইনার্শিয়াল আছে অর্থাৎ স্থির আছে। তাহলে এস ফ্রেমটা যদি স্থির থাকে তাহলে এই পার্টিকেলটাকে এই ফ্রেমে অবস্থিত কোনো একটা ব্যক্তি তখনই স্থির দেখবে যখন এর উপর নেট রেজাল্ট্যান্ট ফোর্সটা এফ আরটা 0 হবে। কারণ যদি এখানটা এফ আরটা নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এখানটা যদি একটা অপ্রতিমিত কোনো একটা বল থাকে, যেটা আমি বললাম এই পার্টিকেলটা ওপর যদি কোনো একটা অপ্রতিমিত কোনো একটা বল আছে, তাহলে তো এইদিকে মুভ করবে, কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। কারণ এই সমস্ত কিছু এখন স্থির আছে, সমস্ত রেফারেন্স ফ্রেমটা আমাদের স্থির আছে। এখানকার যদি কোনো একটা ব্যক্তি যদি এই বস্তুটাকে দেখে, তাহলে এই বস্তুটাকে স্থির তখনই দেখবে যখন এর উপর কোনো এক্সটার্নাল ফোর্স ক্রিয়া করবে না, অর্থাৎ নেট ফোর্সটা, রেজাল্ট্যান্ট ফোর্সটা আমাদের 0 হবে। এটা একটা আমাদের কেস হলো, এটা কেস নাম্বার 1। এইবার আর একটা কেস এখানটা হতে পারে, সেটা হলো সাপোজ এই যে ফ্রেম অফ রেফারেন্সটা আমাদের আছে, এস ফ্রেম অফ রেফারেন্স, এইটা সাপোজ আমাদের নন ইনার্শিয়াল, অর্থাৎ এই ফ্রেম অফ রেফারেন্সটার নিজেরই একটা অ্যাক্সেলারেশন আছে। সাপোজ এই অ্যাক্সেলারেশনটা সাপোজ এই দিকে, এই ফ্রেম অফ রেফারেন্সটা সাপোজ স্থির অবস্থার থেকে এ অ্যাক্সেলারেশনের সাথে বাঁ দিকে শুরু করেছে যাত্রা। তাহলে এইখানটায় আমাদের একটা অবজারভার আছে, আর এইখানটায় আমাদের সেই পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা আছে। তাহলে যেহেতু এটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, তাহলে এইখানটায় এই পার্টিকেলটার উপরে অবশ্যই একটা অলিক বল, এই পার্টিকেলটা অবশ্যই একটা অলিক বল এক্সপিরিয়েন্স করবে, এবং সেই অলিক বলটার ডাইরেকশন হবে এর ডাইরেকশনের জাস্ট বিপরীত দিকে, সমান ম্যাগনিটিউডে। তার মানে এই দিকে একটা অলিক বল এই পার্টিকেলটার উপরে আসবে। তাহলে এইবার এই পার্টিকেলটাকে প্রশ্নে যে বলেছে স্থির অবস্থায় কখন থাকবে, কোন কন্ডিশনে, তাহলে এই পার্টিকেলটাকে এইবার স্থির অবস্থায় যদি রাখতে চাই বা স্থির অবস্থায় যদি দেখতে চাই অবজারভারটা, তাহলে অবশ্যই এইখানটায় এই পার্টিকেলটার উপরে একটা এই দিকেও একটা বল প্রযুক্ত করতে হবে এই ওয়ার্ডে। তার মানে এইখানটায় আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স ক্যাননট বি 0। মানে এই যে অলিক বলটা হচ্ছিল এটা তো আমাদের অটোমেটিক জেনারেট করছিল ডিউ টু নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এই পার্টিকেলটাকে আমাদের স্থির যদি দেখতে চাই, তাহলে এখানটা যদি আমাদের আগের কেসের মতো যদি এফ রেজাল্ট্যান্টটা যদি 0 হতো, তাহলে কিন্তু এই পার্টিকেলটা স্থির থাকতো না, এই দিকে মুভ করতো ডিউ টু অলিক বল সিউডো ফোর্সের জন্য। তাহলে এটাকে স্থির রাখার জন্য আমাদের রেজাল্ট্যান্ট ফোর্সটাকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, রেজাল্ট্যান্ট আমাদের এই দিকে একটা ফোর্স দিতে হবে, তাহলে এই পার্টিকেলটা স্থির থাকবে। তাহলে এবার আমরা অপশন দেখব। আমাদের অপশন নাম্বার সি আর ডি হবে কারেক্ট। সি নাম্বার বলছে দ্য ফ্রেম মে বি ইনার্শিয়াল বাট দ্য রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য পার্টিকেল ইজ 0, যেটা আমি এখানটা বোঝালাম। আর ডি নাম্বারে বলছে আমাদের দ্য ফ্রেম মে বি নন ইনার্শিয়াল বাট দেয়ার ইজ এ নন জিরো রেজাল্ট্যান্ট ফোর্স, যেটা আমি এখানটা বুঝালাম, নন জিরো রেজাল্ট্যান্ট ফোর্স। মানে এটা আমাদের ডি নাম্বার অপশন আর এটা আমাদের সি নাম্বার অপশন। এবার আমাদের 3 নাম্বার কোশ্চেন। এ পার্টিকেল ইজ ফাউন্ড টু বি অ্যাট রেস্ট when seen from a frame S1 and moving with a constant velocity when seen from another frame S2. Mark out the possible options. মানে এখানটায় আমাদের বলেছে প্রশ্নে একটা পার্টিকেল, 3 নাম্বার কোশ্চেন, একটা পার্টিকেল রেস্টে, একটা পার্টিকেলকে দেখা হচ্ছে একটা ফ্রেম থেকে S1 থেকে, আর একটা ফ্রেম থেকে দেখা হচ্ছে S2 থেকে, দুটো ফ্রেম থেকেই এই পার্টিকেলটাকে দেখা হচ্ছে। এইবার S1 ফ্রেম থেকে যখন এই পার্টিকেলটাকে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই পার্টিকেলটা রেস্টে আছে। এবার S2 ফ্রেম থেকে যখন এই পার্টিকেলটাকে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। এবার বলছে আমাদের কোন কোন অপশানসগুলো হতে পারে। এইবার কোন কোন ক্ষেত্রে কোন কোন কন্ডিশন এখানটা হতে পারে সেটা আমরা এইবার
আলোচনা করব। তো এই এক নম্বর কন্ডিশন আমাদের এরকম হতে পারে যে S1 ফ্রেম থেকে যখন এই পার্টিকেলটাকে দেখছে, যখন স্থির দেখছে, তার মানে S1 ফ্রেমটা এইটা পার্টিকেলটা আমাদের স্থির আছে, এবং S1 ফ্রেমটাও আমাদের স্থির আছে। তাহলে S1 ফ্রেম থেকে কোনো অবজারভার যখন দেখবে এই পার্টিকেলটাকে তখন স্থির দেখবে। আবার S2 ফ্রেমটা সাপোজ সমবেগে মুভ করছে কোনো একটা ডাইরেকশনে, সাপোজ সমবেগে এই ডাইরেকশনে মুভ করছে, তাহলে স্বাভাবিকভাবেই এই S2 ফ্রেমে অবস্থিত কোনো একজন অবজারভার এই পার্টিকেলটাকে এই দিকে সমবেগে মুভ করতেই দেখবে। তো এটাও আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যখন আমাদের ভেলোসিটিটা ফিক্সড থাকবে v, আবার যখন ভেলোসিটিটা আমাদের 0 থাকবে S1 ফ্রেমের ক্ষেত্রে, তখনও আমাদের এটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তার মানে এক নম্বর কেস, আমাদের যখন দুটো ফ্রেমই S1 আর S2 এই দুটো ফ্রেমই আমাদের ইনার্শিয়াল হবে, তখন আমাদের এই পার্টিকেলটা এই কন্ডিশনটা ফলো করবে, যেটা কোশ্চেনে বলেছে আমাদের। আর একটা কেস এখানটা হতে পারে, সেই কেসটা হচ্ছে আর সাপোজ এই পার্টিকেলটার উপরে আমরা একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, সাপোজ এফ একটা এক্সটার্নাল ফোর্স এই পার্টিকেলটার উপরে অ্যাপ্লাই করা হয়েছে, ফলে এফ এর যে ডাইরেকশন থাকবে, যেই দিকে ফোর্সের ডাইরেকশন থাকবে, সেই দিকে এই পার্টিকেলটা মুভ করা শুরু করবে উইথ অ্যান অ্যাক্সেলারেশন সাপোজ এ। তাহলে S1 ফ্রেমে অবস্থিত কোনো দর্শক এই পার্টিকেলটা, এই S1 ফ্রেমটা এইবার সাপোজ আমাদের স্থির, তাহলে এই স্থির ফ্রেম থেকে যখন এই পার্টিকেলটাকে এখন দেখা হবে, সেই পার্টিকেলটা কিন্তু কখনোই এইবার স্থির লাগবে না দেখতে। মানে এই স্থির যদি হয়ে যায় S1 ফ্রেমটা, এখানে অবস্থিত কোনো দর্শক যখন এটাকে দেখবে তখন কিন্তু এটাকে স্থির দেখবে না, কারণ এটা এই অ্যাক্সেলারেশনের সাথে এইদিকে মুভ করছে। তাহলে S1 ফ্রেমে অবস্থিত কোনো দর্শকের জন্য এই পার্টিকেলটাকে এখন যদি স্থির দেখতে হয়, এই পার্টিকেলটাকে যদি এখন আবার স্থির দেখতে হয়, তাহলে S1 ফ্রেমকে নিজেকেই কোনো একটা অ্যাক্সেলারেশনে মুভ করতে হবে, S1 ফ্রেমকেও মুভ করতে হবে, যার ফলে সেই দর্শকটা এই পার্টিকেলটাকে স্থির দেখবে। ঠিক তেমনভাবেই S2 ফ্রেমে থাকা কোনো দর্শককেও, কোনো দর্শকও এই বস্তুটাকে এই কন্ডিশনে, এখন যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই বস্তুটার ওপরে, তখন সমবেগে চলতে তখনই দেখবে যখন S2 ফ্রেমটাও নিজে কোনো একটা অ্যাক্সেলারেশনে মুভ করছে। এখানটা আমি স্পেসিফিকভাবে বলছি না কোন অ্যাক্সেলারেশনে থাকবে, কোন কন্ডিশনে থাকবে, এখানটায় এর একটা অ্যাক্সেলারেশন থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। S2 এর একটা অ্যাক্সেলারেশন থাকতে হবে এবং S1 এরও একটা অ্যাক্সেলারেশন থাকতে হবে এই পার্টিকেলটাকে ওই দুটো কন্ডিশনে ম্যাচ করাতে হলে এই ক্ষেত্রে। তার মানে দুটোরই অ্যাক্সেলারেশন রাখতে হবে S1 আর S2, তাহলে দুটাকেই আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হতে হবে। অ্যাক্সেলারেশন থাকলে আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হয়ে যাবে, তাহলে এটা নন ইনার্শিয়াল হতে হবে, হলেও হবে। তার মানে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হলেও হবে, আবার নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হলেও এই দুটো কন্ডিশন একসাথে স্যাটিসফাই করানো যাবে। তাহলে এখানটায় আমাদের এ আর বি এই দুটো অপশন আমাদের হবে, বোথ দ্য ফ্রেমস আর ইনার্শিয়াল, অর 2 নম্বরে আছে বোথ দ্য ফ্রেমস আর নন ইনার্শিয়াল। তাহলে এটা হলো আমাদের এ নাম্বার অপশন, এটা হলো আমাদের বি নাম্বার অপশন। 4 নম্বর কোশ্চেনে আমাদের একটা গ্রাফ দিয়েছে, একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটায় বলছে আমাদের দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইজ 0 ইন দ্য রিজিয়ান। অর্থাৎ এই এবি, এইখানটা 4টা পার্ট আছে এই গ্রাফটার, এবি একটা পার্ট, বিসি একটা পার্ট, সিডি একটা পার্ট আর ডি একটা পার্ট। এবার কোন পার্টগুলোতে আমাদের এই পার্টিকেলটার উপরে যে ফোর্স হবে সেটা 0 হবে, সেটাই আমাদের ক্যালকুলেট করতে বলছে। তাহলে ভেলোসিটি আমাদের কি হয়, কোনো একটা গ্রাফের, কোনো একটা এক্স ভার্সেস টি এর গ্রাফের ভেলোসিটি হয় আমাদের সবসময় সেই গ্রাফটার নতিটা, কোনো একটা পয়েন্টে সেই গ্রাফটার নতিটাই হয় আমাদের ভেলোসিটি। অর্থাৎ ভি ইকুয়ালস টু ডিএক্স ডিটি যে আমরা লিখি, ডিএক্স ডিটি এটা আসলে ট্যান থিটা সমান হয় কোনো একটা পয়েন্টে। তো এই জিনিসটা কেন হয়, ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক ব্যাখ্যা যে আছে সেখান থেকে এই জিনিসটা পাওয়া যায়। সেই জিনিসটার উপরে আমি অলরেডি ক্লাস বানিয়েছি, ডিফারেন্সিয়েশন নামে সেই ক্লাসটি দেওয়া আছে, সেই ক্লাসটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারবা। তো এইখানটায় এই গ্রাফটায় ফার্স্টে এ বি কেসের ক্ষেত্রে আমরা দেখি, এখানটা যদি কোনো একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টের কথা আমরা চিন্তা করছি, তাহলে এই পয়েন্টে ভিটা কত হবে, আমাদের ভিটা বের করতে গেলে আমাদের এই পয়েন্টটায় ট্যান থিটাটা আমাদের বের করতে হবে। তার মানে এই পয়েন্টে
এটা যদি থিটা হয় এক্স অ্যাক্সিস মানে এটা টি এর অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিসটাতে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এখানটায় ভিটা হচ্ছে আমাদের কি ট্যান থিটা। তাহলে এটা একটা পয়েন্ট আমাদের বেরোলো। এইবার আর একটা পয়েন্ট আমরা এই পাথেরই দেখছি, এবি পাথেরই আর একটা পয়েন্ট এখানটায় আমরা দেখছি। এবার এইখানটায়ও যদি আমরা একই রকমভাবে ভিটা বের করতে চাই তাহলে এখানটাও আমাদের এক্স অ্যাক্সিসটা এরকম টানতে হবে এবং এখানটা যদি আমাদের এখানটাও আমরা দেখতে পাবো যে থিটা অ্যাঙ্গেলই করছে। কেন থিটা অ্যাঙ্গেল করছে? কারণ এটা একটা সরল রেখা, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। সিম্পল জিওমেট্রি থেকে এটা বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা সমান হবে আমাদের অনুরূপ কোণ। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও ট্যান থিটা হবে আমাদের, তার মানে এখানটাও এটাও ভি হবে, এই দুটো ইকুয়াল হবে। তার মানে এই পাথের এবি পাথের যে কোনো পয়েন্টে আমাদের ভিটা কনস্ট্যান্ট থাকছে, তার মানে ভি ইজ কনস্ট্যান্ট অ্যালং পাথ এবি। তার মানে ভি যদি কনস্ট্যান্ট থাকে, ভি ইজ কনস্ট্যান্ট, রাইট, ভি ইজ কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সেলারেশন মানে ডিভি বাই ডিএক্স, ডিভি ডিএক্স ইকুয়ালস টু আমাদের 0 হবে। তার মানে এখানটা ফোর্সটা কি হচ্ছে, আমাদের ফোর্সটা 0 হয়ে যাচ্ছে ইন এবি পাথ। এবার এটারই একটা সিমিলার পাথ আছে আমাদের সিডি, সিডি পাথটাও স্ট্রেট লাইন, তার মানে এই পাথেরও যে কোনো পয়েন্টে একই রকমভাবে এরকম যে থিটাগুলো হবে আমাদের এখানটায়, যে থিটাগুলো হবে আমাদের সেম হবে, এই থিটা সেম হবে, তার মানে ট্যান থিটা আমাদের সমান হবে। তার মানে ভিটা এই পাথ বরাবরও কনস্ট্যান্ট থাকছে, তার মানে কোনো অ্যাক্সেলারেশন নেই, তার মানে কোনো ফোর্স সিডি পাথে নেই। কিন্তু এই বিসি পাথ বা ডিই পাথ, আমি ডিই পাথটা দিয়ে দেখাচ্ছি, দুটো একই রকম পাথ, কার্ভড পাথ। তাহলে এই পাথের দুটো আমরা এরকম পয়েন্ট নিচ্ছি, সাপোজ এই পয়েন্টের কথা আমরা ফার্স্টে চিন্তা করছি, তারপরে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যে থিটাটা হবে আমাদের, এই পয়েন্টে কিন্তু থিটাটা আমাদের আলাদা হবে, এটা থিটা হলে এটা থিটা ড্যাশ হবে, কারণ এটা সরল রেখা নেই, এটা এখন বক্ররেখা হয়ে গেছে। তাহলে থিটা আর থিটা ড্যাশ যদি আলাদা হয় তাহলে স্বাভাবিকভাবেই ট্যান থিটা ড্যাশ হবে এক জায়গায়, এটা ভি ড্যাশ হয়ে যাবে আর একটা জায়গায়, এই পয়েন্টে এটা হচ্ছে এই পয়েন্টের ভেলোসিটি, আর এই পয়েন্টে আমাদের ভেলোসিটিটা হয়ে যাবে ভি, এটা হয়ে যাবে আমাদের ট্যান থিটা। তার মানে দুটো নন ইকুয়াল, তার মানে এখানটা একটা অ্যাক্সেলারেশন আছে, তার মানে এখানটা একটা নেট ফোর্স আছে, তার মানে ফোর্স 0 আমাদের হবে দুটা পাথে, অ্যালং দ্য পাথ এবি অ্যান্ড অ্যালং দ্য পাথ সিডি। তাহলে এখানটা আমাদের অপশান হবে এ আর সি, অপশান নাম্বার এ অ্যান্ড অপশান নাম্বার সি আর কারেক্ট। আশা করছি আজকে যেই কনসেপ্টসগুলি এবং যে অঙ্কগুলি তোমাদের আমি সলভ করে দিলাম, সমস্ত অঙ্কগুলি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর চ্যানেল যদি নতুন এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেওয়া, পরবর্তী যে ভিডিওসগুলি হবে তার নোটিফিকেশনস পেয়ে যাওয়ার জন্য। এই চ্যানেলে অলরেডি ফিজিক্সের বিভিন্ন কনসেপ্টসের উপরে আমি ক্লাস বানিয়েছি এবং পরবর্তীতেও বানাবো, তো সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবা, তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং এই ভিডিওটিকেও তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবা। তোমরা সবাই খুব ভালো থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।